সেই জন্য আমাকে অনেক ইয়াং জেনারেশন জানতে চায় যে উনি কি করেছেন বাঁশখালীর জন্য। তো আমি কি করেছি আমি জানি না, ভবিষ্যৎ বংশধর সেটা বলবে। তবে এটুকুই বলছি যে এইরকম একটা বাঁশখালী অবস্থান থেকে আজকে আপনাকে চট্টগ্রাম শহরে আসতেছেন। এই যে বাঁশখালী কোর্ট আছে ফর এক্সাম্পল, এই যে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জায়গাও একর করা দিয়েছি আমি, মৃত্যুও করছি আমি, উদ্বোধনও করছি আমি। বাঁশখালী যে কোর্ট আছে, ফৌজদারি কোর্ট চট্টগ্রামে কোনো জায়গাতে নাই, সন্দ্বীপে আছে আর বাঁশখালীতে আছে ফৌজদারি কোর্ট, আর গুলো আদালত সিভিল কোর্ট বলে। সিভিল কোর্ট একটা, ফৌজদারি কোর্ট একটা। আমি 1978 সালে বিচারপতি আব্দুল সত্তার, যিনি উপরাষ্ট্রপতি ছিলেন, ওনাকে আমার বাড়িতে নিয়ে গেছিলাম, গ্রামের বাড়িতে, এবং ওনাকে দিয়ে গুজরাট স্কুলে মাঠে জনসভাতে বক্তৃতা করাইছি। ওনাকে দিয়ে স্পেশাল অর্ডার করে বাঁশখালীর জন্য যে ফৌজদারি আদালতের যে মঞ্জুরি সেটা এখনো বহাল আছে। এবং বাঁশখালী সেদিন আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে বাঁশখালী আদালত ভবন উদ্বোধন করেছিলাম। সেখানে আমার নামে পাথরও ছিল। যাই হোক, ব্যাংকের নির্মম পরিহাস। এখনকার ছেলেরা এগুলো সম্পর্কে অনেকটা জানে না, কারণ আমি নিজেও কোনো জায়গায় গিয়ে নিজের কথা বলি না। আমি বাঁশখালীতে কোনো সময়, আমার যতদিন আমি দায়িত্বে ছিলাম, ইভেন আমি চট্টগ্রাম শহরে যখন দায়িত্বে ছিলাম, কোনো একটা রাজনৈতিক প্রতিপক্ষ কোনো কর্মী কোনোদিন গ্রেপ্তার হয় নাই, কেউ বলতে পারবে না। সেটা আমার মানে প্রতিপক্ষ বলতে যতগুলো রাজনৈতিক কর্মী আছে, কোনোদিন কোনো পুলিশ কেউকে কোনো মামলাতেও দেয় নাই, এবং কোনোদিন কেউ গ্রেপ্তারও হয় নাই। কেউ এরকম আমার বলা হয়, আমার কোনো শত্রুও এটা আমার সম্পর্কে অপবাদ দিতে পারবে না। আপনারা জানতেন তখন কোর্ট কাছারি কিভাবে চলতো গভর্নমেন্টের ইন্টারফেয়ারেন্সের কারণে, সেটাকে সেটা স্টে আছে। এখন 5ই আগস্টের প্রেক্ষাপটের পর থেকে সেই ব্রিজের উপরে টোলগড়টা আপনারা এই দেশের যুব সমাজ বন্ধ করেছে, এবং সেই ব্যাপারে যা যা সাহায্য সহযোগিতা লাগে আমার কাছেও আসছে, আমিও তাদের সাহায্য সহযোগিতা করেছি। সেই ব্রিজটা সেইভাবে আজকে তুলে দিবে ব্রিজ হয়েছে। যেমন আমি যখন বাঁশখালীতে এমপি হই, বাঁশখালীতে কোনো ইলেকট্রিকের লাইন ছিল না। আমি যখন ইলেকট্রিক নিয়ে যাই, আমি সরকারকে বললাম যে সরুয়া দিয়ে শুরু করতে হবে ইলেকট্রিক। তার মানে উল্টো, সরুয়া যাওয়া মানে পুরো বাঁশখালী কভার হয়ে যাওয়া, তা এদিক থেকে যেতে হবে ইলেকট্রিক লাইনটা। তো এই প্রথম আপনারা জিজ্ঞেস করতে পারবেন সরুয়ার পুরো পুরো যারা মানুষ 60 বছরের উপরে বয়স হয়েছে, প্রথম ইলেকট্রিক বাঁশখালীতে সরুয়াতে দেখছে কিনা, এটা আপনার যে সরুয়ার মানুষকে জিজ্ঞেস করতে পারবেন, যারা বুড়ো বুড়ি মানুষ। তারপরে পশ্চিম বাঁশখালীর জন্য আমাকে আলাদা বরাদ্দ দিতে হইতো। মূল বাঁশখালীর জন্য যদি মনে করে সে বলে 20 লাখ টাকা বরাদ্দ আসে, পশ্চিম বাঁশখালীর জন্য 20 লাখ টাকা বরাদ্দ আসতো। আমি সেখান থেকে আপনার এই যে কি বলে যে মোশাররফ আলী হাটের সেতু, বসিরুল্লাহ হাটের সেতু, গন্ডামারা সেতু, এগুলা কোন রকমের লোহার ব্রিজ করে মানুষকে আসা যাওয়া, ছোট ছোট গাড়ি পার করার একটা ব্যবস্থা হয়েছিল। যাই হোক, এরপরে আসলো 91-এর সাইক্লোন। 91-এর সাইক্লোনে অনেক মানুষ পশ্চিম বাঁশখালীতে বলতে গেলে মানে সারা বাংলাদেশে হাইয়েস্ট লোক মারা গেছে বাঁশখালীতে। সে আমলে প্রায় 37,000 লোক মারা গেছে বাঁশখালীতে, 35 থেকে 37,000 লোক মারা গেছিল। তো আমি মনে হয় প্রথম ব্যক্তি যে চট্টগ্রাম থেকে মানে বাঁশখালী গিয়ে উপস্থিত হয়েছি। কেবল আমি প্রথম ব্যক্তি বলতেছি, তখন তো এদিকে রাস্তা নাই। হ্যাঁ, আমাকে যাইতে হয়েছে আর সাতকানিয়ে দিয়ে, কারণ ওই 91-এর সাইক্লোনে আপনার ইয়েটা ব্রিজটা ভেঙে গেছে, কর্ণফুলী ব্রিজ যেটা এখন যেটা দেখতেছে, সেই লোহার ব্রিজটা একটা স্পেন ভেঙে গেছিল, যার কারণে আমাকে সাতকানিয়ে দিয়ে যাইতে হচ্ছে। সাতকানিয়ে যাইতে আমি গুণাগড়ির পূর্ব দিকে যেখানে ওয়াপদার অফিস আছে, সেখানে গাছ পরে রাস্তা ব্লক হয়ে গেছিল। সে গাছটা কাইটে আমাকে গাড়ি পার করাতে হয়েছে, এবং আমি প্রথমে গিয়ে সে পশ্চিম বাঁশখালী এক বিরাট অবস্থা, করুণ অবস্থা। এটা এখন মানে না দেখলে বোঝাতে পারবে না। আমি গিয়ে দেখলাম যে মানুষ পশ্চিম পার থেকে পূর্ব পার আসতে পারতেছে না, কারণ কেউর কাছে তো নগদ টাকা নাই, নৌকা ভাড়া দিতে পারতেছে না। আমি সে এখান থেকে শুরু করে বসিরুল্লাহ হাট সব ব্রিজ নাই, যেগুলো আমি করেছিলাম সবগুলো ভেঙে গেছে। সমস্ত ঘাটে বাংলা বাজার বলেন, গন্ডামারা বাজার বলেন, সরল বাজার বলেন, প্রত্যেক জায়গাতে আমি ঘাট ফ্রি করে দিছি। মানে আমার ব্যক্তিগত টাকা দিয়ে সমস্ত লোক ফ্রি, এখানে 1 সপ্তাহ পর এপার পার হবে।
মানে অর্থাৎ এবং লাশ দাফন আমি বলা হয় আমি জানি না, যারা বুড়ো বুড়ি তাদেরকে জিজ্ঞেস করবেন, আমার হাত দিয়ে প্রথম লাশ দাফন শুরু হলো বাঁশখালীতে। এবং সেই সময় আমি অনেক লোক ইয়াং জেনারেশনকে এনগেজ করেছি লাশ দাফন করার জন্য। বাংলা বাজার যেখানে একটা মসজিদ আছে, যে বাংলা বাজারের দক্ষিণ দিকে যে মসজিদটা আছে, সেই মসজিদের কবরস্থানে কমপক্ষে হলেও আমি 100-র উপর লাশ দাফন করেছি। এবং বাজারের মধ্যে কাপড় নাই, যা আছে সব কিনে ফেলছি, তারপরও আর নাই, কাপড় ছাড়াও অনেককে দাফন করতে হয়েছে। আমি কথা বুঝতে পারতেছি আপনাকে। এরকম একটা চিত্র থেকে আপনি আজকে বাঁশখালী পাইছেন। কারণ মানুষের ব্যক্তিগত নেশা রেখে সেটা আরেক জিনিস, রাজনৈতিক প্রতিহিংসা সেটা আরেক জিনিস। রাজনৈতিকভাবে কোনো হয়রানি কাউকে করা হয় নাই, এবং রাজনৈতিকভাবে চট্টগ্রামে যতদিন দায়িত্ব ছিল বা বাঁশখালী যতদিন দায়িত্ব ছিল, কোনোদিন কোনো রাজনৈতিক গ্রেপ্তার বলতে এই জিনিসটা হয় নাই। তো এই জিনিসগুলো, কারণ রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। রাজনীতি যদি আপনি আল্লাহকে ভয় করে করেন, তাহলে এটা একটা ইবাদত, মানুষের কাজ করতেছেন আপনি। হকুল মওলা, আর একটা হচ্ছে হকুল এবাদা। হ্যাঁ, আর একটা হচ্ছে মানুষের হক, একটা হচ্ছে আল্লাহর হক। আপনি নামাজ পড়তেছেন, আল্লাহ হক পালন করতেছেন, মানুষের সেবা করতেছেন, মানুষের হক আদায় করতেছেন। যে মানুষকে সাহায্য করে, আল্লাহ মানুষ আমাকে সাহায্য করে। সো এই নিয়তে আমি কাজ করার চেষ্টা করেছি। এর মধ্যে আমার অনেক ভুল হইতে পারে, অনেক ভুল হয়তো আমি জানি, আমার অজান্তে হইতে পারে। রাজনৈতিক নেতা জনগণের কাছে ক্ষমা চাওয়ার মধ্যে অগৌরবের কোনো ব্যাপার নাই, কারণ এটা মিস্টেক হিউম্যান বিং এর মধ্যে হয়। তারপরেও যদি কোনো আমার মিস্টেক কেউ দেখে, সেটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করতে কোনো আপত্তি নাই। কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই যে উন্নয়নের যে ছোঁয়া, কারণ একসময় বাঁশখালী সম্পর্কে অনেকে লিখে গেছেন ছোট আখিয়াম, মানে বাঁশখালীর সাথে আত্মীয়তা করতে নেই উত্তর অঞ্চলের মানুষ, কারণ যাওয়া আসা কঠিন। সেই জন্য বাঁশখালীকে ছোট আখিয়ে বলতো, আখিয়ে বলতে বহুত কষ্ট, সেই জন্য বাঁশখালীকে আখিয়ে বলা হইতো। তো সেই জায়গাতে বাঁশখালীকে আজকে যে এখানে আসলো, এই যে আপনারা যে বদনার বাসটা বেরো দেখতেছেন, আমার মানে বাঁশখালী না হলে বদনার বাসটা বেরো হইতো না। আজ পর্যন্ত ঢাকা যাওয়ার কোনো বাসটা মিলার নাই, আজ পর্যন্ত ঢাকা বাড়ি যাওয়ার কোনো বাসটা মিলার নাই। কিন্তু কক্সবাজার লাইনে বাসটা মিল করার জন্য এই যে জায়গা, এটা আমি সিটি কর্পোরেশনের ব্যবস্থাকে একবার করে সিডিকে দিয়ে টার্মিনাল করা দিচ্ছি। হ্যাঁ, এবং যার কারণে এই যে বদনার বাস টার্মিনালটা আপনারা দেখতেছেন, মানে মেয়রতাকালীন অবস্থায় আমার একটা বদনামি আছে। আমি প্রায় 2500-3000 লোকের চাকরি দিচ্ছি, তোর মধ্যে 800-র উপরে বাঁশখালীর ছেলে ছিল। ওর মধ্যে আমার কাছে সেদিন কিছু ছেলে আসছে, তারা চাকরি হারাই ফেলছে আলাপ করতে। 460 জনকে চাকরি দিয়েছিলাম উইদাউট ইন্টারভিউ। সিটি কর্পোরেশনে 460 জনকে চাকরি দিয়েছি উইদাউট ইন্টারভিউ। এই 460 জনকে আমি যখন মেয়র নাই, তার 1.5 বছর পরে নোটিশ দিল, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, নতুন করে। তো এরা আমার কাছে আসছিল। তো আমি কি করবো এখন? আমি ওই 460 জনের মামলার জন্য, আমি তো আমার বিরুদ্ধে এখনো মামলা পেন্ডিং। সে মামলাতে আমি কিন্তু বাঁশখালীর এই যে চাকরি দিকে কিন্তু মামলা খাইছি, মামলা ফেস করছি, মামলা চালাইছি। সে মামলাতে আলহামদুলিল্লাহ একজনের চাকরিও যায়, আমি প্রত্যেকটি মামলা ফেস করে ওদেরকে জিতে গেছি। এই ব্যাপারে ইয়াং জেনারেশনরা অনেকে অজানা। যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা প্রচার হয়, আমি মনে করলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা আমি জবাবটা দেওয়াটা উচিত। অনেকে আমি আবার ইদানিংকালে বিভিন্ন মজলিসে গেলে ইসলামিক রেফারেন্স থেকে কথাবার্তা বলি। যেমন সেদিন একটা প্রশ্ন দেখলাম সোশ্যাল মিডিয়াতে, যে উসিলাটা কোথায় আছে? কোরআন শরীফে সূরা মায়েদাতে পরিষ্কার বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহি উসিলা। আল্লাহ বলছেন, ওই ঈমানদারগণ, আল্লাহর পথ তাকওয়া করো এবং আল্লাহর পথে উসিলা তালাশ করো। এটা কোরআন শরীফের কথা। না জেনে অনেকে অনেক কথা বলে। সেই জন্য আমি মনে করলাম আপনাদের মাধ্যমে জিনিসটা বাঁশখালীবাসীকে, আপামর বাসীকে, বিশেষ করে ইয়াং জেনারেশনকে জানিয়ে দেওয়া দরকার। আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আগামীকাল তফসিল ঘোষণা হবে, কিন্তু আপনার আয়োজনটা একদিন আগে, তো বিশেষ কোনো ঘোষণা আছে কিনা যদি বলতেন? না, আমি এরকম কোনো রকমের কোনো জিনিস নিয়ে এখনো কোনো চিন্তা করি নাই। আমি মনে করতেছি যেহেতু সোশ্যাল মিডিয়াতে ইলেকশন আসছে দেখেই মানুষ অনেকে পক্ষে বিপক্ষে কথা শুরু করছে। তো আমি দেখলাম যে আমার পক্ষে কথা বলতেছে তাদেরকে ধন্যবাদ, বিপক্ষে যারা বলতেছে তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তাদের জিনিসটা জেনে বিপক্ষে বললে ভালো। ওই জন্য মনে করলাম আজকে আপনাদের মাধ্যমে আমি তাদেরকে জানিয়ে দেওয়াটা দরকার। সেই জন্য আপনাদেরকে আমি দাওয়াত করছি। আমি নির্বাচনের অংশের বিপক্ষে সেটা আমি বলতে পারি। আমি অনেকগুলো কাজ করি যেটা তকল তো আলাই,
আল্লাহ যখন যেটা নির্ধারণ করেন সেটাই করেন। আমি অনেকদিন নির্বাচন করি নাই, আমি 2001 সালে নির্বাচন করি নাই, আমি 2008 সালে নির্বাচন করি নাই, 2014 সালে আমাকে ছেড়ে দিছিল, আমাকে ডিক্লেয়ার করে ফেলছিল, আমি নাই। যে আমি মনে করলাম যে মানুষ দেখুক নেতৃত্বের মধ্যে পার্থক্য বুঝে নিক, কারণ মানুষ যদি তিতা না খায় মিষ্টার মূল্য থাকে না। মানুষের নেতৃত্ব একটু পরিবর্তন হওয়া দরকার, শুধু আমি করবো এটা কোনো কথা হইতে পারে না। হ্যাঁ, আমি 91-এ যে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছিলাম, সেই ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে কিন্তু রাত্রে আমাকে ডিক্লেয়ার করা হয়েছিল, আমাকে অভিনন্দিত করা হয়েছিল, সবাই আমাকে কোলেও নিছিল। কিন্তু পরের দিন আবার এটা পুরো করার বলে আমাকে ডিফিট ফাউন্ডেশন নামে, সেখান থেকে গার্লস কলেজ আপনারা দেখতেছেন, সেখান থেকে পলিটেকনিক কলেজ দেখতেছেন, সেখান থেকে মাদ্রাসায় চলে। আমি সেই ফাউন্ডেশনের আন্ডারে বাঁশখালীতে একদম কম করে হলেও আলহামদুলিল্লাহ প্রায় 70-80-এর উপরে ডিপ টিউবওয়েল দিয়েছি, খাবার পানির টিউবওয়েল পশ্চিম বাঁশখালী দিয়ে। হ্যাঁ, তো কোথাও তো আমি নাম লিখে দিই নাই যে এই টিউবওয়েলটা মাহমুদুল ইসলাম চৌধুরী বা বাদুর ফাউন্ডেশন অনুদান, কোথাও এগুলো আমি লিখি না। আমি বিভিন্ন মসজিদে আলহামদুলিল্লাহ অনেক মসজিদ আছে, কোথাও আমি কিন্তু প্রচারের জন্য কোনোদিন কোনো কিছু করিনি। সেটা কাজ করার দায়িত্ব হতে আল্লাহকে ভয় করে করা, প্রচার আল্লাহ করাই দিবে। আপনি একটি বিষয় বলেছেন যে তৈলাদ্বীপ ফট পরিবর্তনের পর তৈলাদ্বীপ সেতুর মুক্তিকরণে বিভিন্নভাবে ছাত্র জনতাকে সহযোগিতা করেছেন। তো আপনি দেখতে রিট করেছিলেন, ওটি কি পেন্ডিং আছে? এখনো পেন্ডিং, রিট এখনো পেন্ডিং। ওটি লাস্ট কোন পর্যায়ে আছে? এইটা এখনো কোর্ট বন্ধ হবে এখন ডিসেম্বরে, জানুয়ারিতে খুললে সেটা আমরা চেষ্টা করতেছি এটাকে শুনানি যাতে, কারণ হাইকোর্টের মধ্যে প্রায় কয়েক লক্ষ কেস পেন্ডিং, হাজার না লক্ষ কেস পেন্ডিং। তো এটাও পেন্ডিং আছে, আশা করতেছি। আমি চাচ্ছি যে গভর্নমেন্ট যদি এখন যেভাবে টোলের ঘর নাই এটা যদি অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে আবার কেস লাগে না, যদি না করে আমাকে কিছু করতে হবে, কেস চালু করতে হবে। আশা নাই, ঘোষণা আশা নাই। এই যে রাস্তাটা এখন আছে, যেটা এখন যেটা দেখতেছো তোমরা রাস্তা, এটাকে 4 লেন করার সময়ের দাবি। কারণ এটা যদি 4 লেন হয় তাহলে এই যে কর্ণফুলী টানেলের যৌক্তিকতাও বাড়বে। এটা 4 লেন হলে মহেশখালী পর্যন্ত বাতাবাড়ি যাতে ইজি হবে, কক্সবাজার যাতে ইজি হবে, এবং চট্টগ্রাম কক্সবাজারের দূরত্ব ন্যূনপক্ষে 50 কিলোমিটার কমে যাবে। তো এইটার জন্য আমি মনে করি সবাই এখন এটা 4 লেন করা এখন সময় দাবি হয়ে গেছে। আমি তো বলতে পারবো আগে নির্বাচনের প্যাটার্নটা কি সেটা আগে বুঝি। আচ্ছা, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে অতীতের নির্বাচন যেগুলো বিতর্কিত ছিল, আপনি বলেছেন এই আসন্ন নির্বাচনটা কতটুকু বিতর্ক মুক্ত হবে বলে মনে করছেন? সেটা আসন্ন নির্বাচন কতটুকু বিতর্ক মুক্ত হবে এটা আপনারা যারা পত্র পত্রিকা পড়েন, টেলিভিশন মিডিয়াতে দেখেন, সেখানে বিভিন্ন মন্তব্য বক্তব্য অলরেডি আসা শুরু হয়েছে। মানে জামাত আর আওয়ামী লীগকে এক জায়গায় আনছিলাম আমি, কিন্তু আমার বাসায় এখানে নেগোসিয়েশন হয়েছে। হ্যাঁ, এখান থেকে জামাত আর আওয়ামী লীগ মিলে বিরুদ্ধে আন্দোলন হয়েছিল 94-95-এ, সেটা আরেকটা প্রেক্ষাপট। তো সুতরাং জাতীয়ভাবে কি সিদ্ধান্ত হয় সেটা সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত আসবে। তবে আমি কেউ মুখ দিয়ে বলে নেই আমি নির্বাচনে যাব, কেউ মুখ বলে নেই আমি নির্বাচনে যাব না। দেখা যাক দেশে কি হয়, অবস্থাটা কি হয়। আমার বক্তব্য ইয়াং জেনারেশন শুড নো যে আমার সাথে তাদের সাথে যে গ্যাপ, সেই গ্যাপটা সরানোর জন্য আমি মনে করছি সোশ্যাল মিডিয়াতে তারা লেখে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জবাবটা দিই। আমি দল থেকে জড়িত আছি, এটা অস্বীকার করি না, কিন্তু আমি অ্যাক্টিভ নাই। আপনারা নিশ্চয়ই আমার কোনো অ্যাক্টিভিটিস অনেকদিন দেখেন নাই, আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি না দল থেকে। হ্যাঁ, আমি কোনো অ্যাক্টিভিটিস করতেছি না। আমার কাছে বাঁশখালী মানুষ মনে করে আমার কাছে ওদের দলবন্দি বিশেষ আমাকে মায়া মহব্বত করে, আমি জেনে দেখি। আমি কোনো বাজারে দাঁড়াইলে দেখি আমার গাড়াও করে লোকজন জড়াই ধরে। হ্যাঁ, কারণ ওখানে কোনো দল মতের ব্যাপার নাই বাঁশখালীতে। সেক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আপনি নির্বাচনে আসেন, এই আসন্ন নির্বাচন আপনি পর্যবেক্ষণ করবেন, করার পরে ডিসিশন নেবেন বা দলীয়ভাবে জানানো হবে আপনি নির্বাচন আসবেন কিনা। যদি এসে থাকেন সেক্ষেত্রে তরুণ প্রজন্মের কাছে আপনার এক্সপেকটেশন কি থাকতে পারে? যদি আসেন, আমি যদি আসেন কথা নিয়ে, যদি নিয়ে কোনো কথা নাই। আপনি খেয়াল রাখবেন, যদি মানে সেটা হচ্ছে ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যৎ ফেসালার মালিক হচ্ছে আল্লাহ। হ্যাঁ, আলেমুল গাইব, আল্লাহ হচ্ছে গাইবের মালিক। সুতরাং আমি গাইবের কথা তো এখন বলতে পারবো না। তরুণ প্রজন্মের কাছে আমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি যদি আবার তরুণ হইতে পারতাম তাদের মতো, আমার খুব ভালো লাগতো, যেটা সম্ভব নয়। হ্যাঁ, কারণ তরুণরা যেটা পারে
সেটা আমাদের বয়সে এসে সম্ভবপর নয়। তরুণরা যে বিপ্লব করতে পারে, আন্দোলন করতে পারে, সংগ্রাম করতে পারে, পরিবর্তন করতে পারে, যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার একটা কবিতা আছে না, তো সেই যেই সেই অবস্থাটা এখন তো আমরা সেটা পার হয়ে আসছি। বাট আমি মনে করি ইয়াং জেনারেশন তারা নির্ধারণ করবেন। আমি বলতে আপত্তি নাই। আপনি যখন মেয়র ছিলাম অনেক সময় আমাকে অনেক পরশুদ কিছু ডিপ্লোম্যাটিক আসছিল এখানে আমাদের সাথে কথা বলতে। হ্যাঁ, আজকে 2 দিন ধরে এখানে বিভিন্ন দূতাবাসের লোকজন ঘুরতেছে। আমাকে আমি বলতে দেখো, আমরা যখন মেয়রগিরি করছি তখন আমাদের সময় যে একটা মেয়রের অবস্থানটা ছিল, যেমন বন্দরের চেয়ারম্যান, সিডিএ চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান, যে চিফ ইঞ্জিনিয়ার, যে ইলেকট্রিক, চিফ ইঞ্জিনিয়ার হেলথ, ডাইরেক্টর হেলথ, তারপর চিফ ইঞ্জিনিয়ার গণপূর্ত, এগুলো সব ছিল অফিসিয়াল কমিশনার। মানে সিটি কর্পোরেশনের মেয়রের কাছে প্রত্যেক মাসে তাদের একটা জবাবদিহিতে ছিল। সেটা যখন বিরোধী দল থেকে মেয়র হইলো ওই আপনার ঢাকাতে হানিফ, চট্টগ্রামে মহিউদ্দিন, পার্লামেন্টে আইন চেঞ্জ করে এই লোকাল গভর্নমেন্টটাকে ফিনিশ করে দেওয়া হলো। এখন আমাদের সময় মেয়রের যে ক্ষমতা ছিল, যে বলতে আপত্তি নেই, আমাকে দিয়ে প্রথম চট্টগ্রামে মেয়রের প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে। এই প্রতিমন্ত্রী সিস্টেম মেয়রের, এটা আমাকে দিয়ে শুরু। আমি বন্দরে অনেক লোককে চাকরি দিছি, আপনার সিডিএ ওয়াসাতে চাকরি দিছি, কারণ ওরা আমার মেয়রের কথা বলতে তারা বাধ্য ছিল। এই আইনটা 1993-তে চেঞ্জ হয়ে গেছে। আমি এটা এনজয় করে গেছি। যেমন জমিদুরপাড়া, যে এটা হচ্ছে বাংলাদেশের বাইতুল মুকাররম থেকে বড় মসজিদ, এটা আলহামদুলিল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত আমার সাথে এটা জড়িত। এটা নিয়ে এখন কথা বলবো না, কারণ এটা নিয়ে একটা সুপ্রিম কোর্টে কেস আছে। হ্যাঁ, বিচারাধীন কেস দিয়ে কথা না বলা এটা ভালো। কারণ বলেছেন যে আপনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন। অবসর নিচে বলে নেই, আমি অ্যাক্টিভ নাই বলছি। কিন্তু রাজনীতি থেকে অবসর নেবেন এই ধরনের কোনো ঘোষণা আসতে পারে? রাজনীতি থেকে অবসর নেব সেটা ঘোষণা আসতে পারে কিনা আমি ভবিষ্যতের কথা এখন কেমন বলবো। ভবিষ্যতের কথা তো হচ্ছে বললাম না, আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়া রহমানুর রহিম, ওটার মালিক তো তিনি। আমি কেমন বলবো, আমি কি করবো? আমি বলতে করা আপত্তি নেই। আজকে সকালেও লোক আসছে জিজ্ঞেস করতে, আমি কেউ কিছু বলতেছি না, কোনো কিছু বলতেছি না যে আমি নির্বাচন করবো বা করবো না। আমি নির্বাচন করবো কথা কোনো সময় বলি নাই। হ্যাঁ, অনেকে লেখে যে নির্বাচন আসলে উনি অ্যাক্টিভ হন। আরে আমি তাহলে তো অনেকগুলো নির্বাচন অ্যাভয়েড করে গেছি। 20 বছর আমি নির্বাচনের মাঠ থেকে দূরে ছিলাম, তো তখন আমি কেন যাই নাই? কারণ আমাকে বুঝতে হবে যে কি মানুষ কি চাচ্ছে। এখন মানুষ যে আমাকে যে আমি মনে করি বাসখালী আবহাওয়ার জলতাপ, যার যার রাজনৈতিক দল তার সাথে আমার সাথে সবাই একটা মায়া মহব্বত, এটা হচ্ছে দলের ঊর্ধ্বে, মতের ঊর্ধ্বে। হ্যাঁ, সেভাবে আমি চলি এবং আমার সাথে মানুষ সেভাবে ব্যবহার করে। নির্বাচনের পাবলিক পারসেপশন এবং নির্বাচনের পরিবেশ পরিস্থিতি সবকিছু মিলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সেটা ভবিষ্যতে আছে, তো সময় দেখারও বাকি আছে, দেখা যাক কি দাঁড়ায়। আমার বাবা অবিভক্ত বাংলা পার্লামেন্টে বক্তৃতা করার সময় একটা কথা বলে শুরু করতেন, হিংসুক জ্বলিয়া মরে হিংসার কারণে গুণীজনের গুণগান করিবে কেমনে। কথা বলতে পারছি? মানে ধারণা হয়েছে ঠিক না, ওরা মনে করতেছে যে মাহমুদুল ইসলাম চৌধুরীর বাসখালীর সাথে কি অবদান আছে, কারণ তারা তো ওইটা দেখা নাই। কি ওই যে বাসখালীর যে খাদা মাটি দিয়ে যে রিক্সা ঠেলে দুজনকে ঠেলে দিতে হইতো, এগুলো তো তারা দেখে নাই। হ্যাঁ, আমি বলি, আমি একসময় রিক্সাওয়ালাদের প্রেসিডেন্ট ছিলাম, বাসখালী রিক্সা অ্যাসোসিয়েশন, ট্যাক্সি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম, সাম্মান মাসজিদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলাম। তাহলে আর একটু বলি তোমাদেরকে, দক্ষিণ চট্টগ্রাম শুধু বাসখালীরা, এই যে সানখালি খাল, এই যে কালারপুল খাল, এই যে তোমার যে ইন্দুরপুল খাল, হ্যাঁ, বাঁশখালী শিবপুর হাট, বাঁশখালী জলখদর খালের উপরে মৌলভী বাজার, তারপরে হাটখালি, এখানে অনেকগুলো ট্যাক্সও করছিল। সাম্বার লঞ্চকে ট্যাক্সও দিয়ে যাইতে হইতো। হ্যাঁ, এবং এই যে জোয়ার বাড়ার সময় সাম্বারওয়ালাকে শীতের মধ্যে উপরে উঠে ওরে পয়সা দিয়ে তার সামান যাইতে পারবে। এটাকে বলা হয় কুদগার ট্যাক্স। সেই কুদগার ট্যাক্সের জন্য
আমি সংগ্রাম করে আন্দোলন করে পার্লামেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয় থেকে শুরু করে এই ট্যাক্সও আমি বিদায় করাইছি। হ্যাঁ, এই যে কুদগার ট্যাক্স, যে জন্য পশ্চিম বাসকালে মানুষ এখনো ওই ট্যাক্স করার কথা তাদের বলা হয় এখনো সরল আছে। এই ট্যাক্স করে আমি উঠে দিছি কিভাবে, সেই সময় 56 মাসের আমি সভাপতি ছিলাম, আন্দোলন করেছি। এবং আমার মিটিং আসার সময় ওরা ওই যে সাম্বারের হালিশ বলে, হ্যাঁ, হালিশ লইলে মিটিংয়ে সবাই আসতো। হ্যাঁ, যে মানে আমার প্রতি তাদের যে একটা বিশ্বাস ভক্তি, এটা তো একদিনে হয় নাই। এখন এই কাজগুলো করতে গিয়ে সরকারের অনেক সময় পৃষ্ঠপোষকতা নিতে হয়েছে। সরকার পৃষ্ঠপোষকতা ছাড়া বড় বড় প্রকল্পের কাজ করা সম্ভবপর নয়। সেজন্য বাঁশখালীর স্বার্থে, বাঁশখালীর মানুষের উন্নয়নের স্বার্থে, কল্যাণের স্বার্থে আমাকে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি মনে করি বাঁশখালীর সমস্ত মানুষের সাথে আমার মায়া মহব্বত আছে। কেউ যদি অন্তর থেকে ভিতর থেকে কিছু করে, আমি তো সেটা ভাড়া দিতে পারবো না। হ্যাঁ, আমি আমার বিরুদ্ধে অনেকে বলবে, আমি যেন কারোর বিরুদ্ধে না বলি। আমার মুখ দিয়ে আজ পর্যন্ত বাঁশখালীতে কারো সমালোচনা বাইরে হয় নাই। মানে এই যে আমার রাজনৈতিক বয়সে আমি মুক্তিযুদ্ধ থেকে নিয়ে 1900 আমি বলতে কোনো আপত্তি নাই, আমি বঙ্গবন্ধুর সাথেও ছাত্র নেতা হিসেবে বক্তৃতা করছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুব ঘনিষ্ঠ কাছের মানুষ ছিলাম। আমি এরশাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে কি, যে রাজনীতিতে কোনো সময়ে কারো বিরুদ্ধে কথা বলতে নাই। আমি কোনো সময় কারোর বিরুদ্ধে কোনো কথা বলি নাই। এটা বড় দুর্ভাগ্যের জিনিস, কারণ রাজনীতি হচ্ছে দেওয়ার জন্য, নেওয়ার জন্য রাজনীতি না। আপনার দেওয়ার মানসিকতা থাকতে হবে। যে দেওয়ার মানসিকতা যার থাকে সে রাজনীতি করানো উচিত, নেওয়ার মানসিকতা যার থাকবে তার রাজনীতি আসা উচিত। এবং আমি খাওয়ার সময় থেকে হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, এটা চিন্তা করতে হবে। ইভেন কি আমরা বলতে কোনো আপত্তি নাই, আমার সম্পর্কে অনেক মানুষকে, বিশেষ করে গরিব মানুষদেরকে কথা বললে বলতে পারবেন। চট্টগ্রাম শহরে এমন কোনো, যেমন নুন বিহারি, মরিচ বিহারি, উনি বিহারি, বিভিন্ন যে খাদ্য বিহারিওয়ালা আছে, তারা বড় দিন আর বিপদের বন্ধু হয়, এটাই আলো বউয়ের কম মারে, আড্ডা মারে, আমি তাদেরকে বন্ধু হিসেবে মনে করি। তাদের আপদে বিপদে রাত্রেবেলায় এসে আমার ঘুম থেকে উঠে আমি যাই। সুতরাং মানুষের বিপদে আপদে নিয়ে আগে আসবে, সে হচ্ছে রাজনৈতিক নেতা। বাঁশখালী পাশে আমরা আবেদন করব, যাতে করে অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, এই জিনিসটা যেন মনে রাখে। অতীত কি ছিল, বর্তমানে কোথায় আছি, ভবিষ্যতে কি করতে চাই আমরা, এবং সেটা করতে হলে কি করারই আমাদের উচিত, এইটুকু গভীরভাবে মনোযোগ সহকারে চিন্তা করার জন্য আবেদন জানাই। মোশাররফ আলী হাটের একটা ব্রিজ আছে না, সেটা হচ্ছে আমি ওয়াটার বোর্ডের টাকা দিয়ে করেছি। এই পাকা বোর্ডটা, এই ওয়াটার বোর্ডের মানে কি সিস্টেম রিহেবিলিটেশন একটা প্রজেক্ট, সে আমলের 1987 সালে 10 কোটি টাকার প্রজেক্ট। 1987 10 কোটি মানে যখন 1 টাকায় 3 কেজি চাল পাওয়া যায়। 1987 সালে 1 টাকায় 2 কেজির উপরে চাউল পাওয়া যায়, ঠিক আছে। সেই আমলে 10 কোটি টাকার প্রজেক্ট, ওর মধ্যে আমি বসুয়ালী বাড়ি ব্রিজ ঢুকে দিছি, যে ব্রিজ বাড়ির ভিতর লো প্রজেক্টের ভিতর। হ্যাঁ, এটা হয়ে গেছে। যেমন সুরদিয়াটের ব্রিজ, জগদখানের উপর যত বড় ব্রিজ, জগদল ব্রিজ আছে সবচেয়ে বড় হচ্ছে সুরদিয়াটের ব্রিজ। সেই ব্রিজটা আমি রোডসাইড হাইওয়েকে দিয়ে করা দিয়েছি। বাঁশখালীতে রোডসাইড হাইওয়ের একটা রাস্তা ছাড়া আমি যেটা দিয়েছি, আর কোনো একটা রাস্তা কেউ ঢুকাইতে পারে নাই। বাঁশখালীতে চাঁদপুর থেকে টয়টক পর্যন্ত রোডসাইড হাইওয়ে যে রাস্তাটা আমি ঢুকাই গেছি, এরপরে আজ পর্যন্ত একটা রাস্তাকেও রোডসাইড হাইওয়ে নিতে পারে নাই। আমি 1997 ইংরেজিতে এই যোগাযোগ মন্ত্রী আলোচনা মঞ্জুকে দিয়ে রোডসাইড হাইওয়ে ঢুকেছিলাম, ওই যে বুলসরি সুরদি রোড। হ্যাঁ, সে বুলসরি সুরদি খান বাহাদুর রোডকে সুরদিয়ানে ঢুকেছিলাম বলে সুরদিয়ানে ব্রিজের ওখান থেকে টাকা দিয়ে করাই ফেলছি। পরবর্তী পর্যায়ে দেখা গেল সে রাস্তাটাকেও কি ফেরত দিয়ে এলজিডিতে দেওয়া হয়েছে। তো এলজিডি কিভাবে সেটা আরেক ইতিহাস, আমি লম্বা করতে চাচ্ছি না। সেটা হচ্ছে বাঁশখালীর, পশ্চিম বাঁশখালীর সবচাইতে প্রায় দাবি হচ্ছে বেড়িবাঁধ। বেড়িবাঁধ যদি স্থায়ীভাবে না হয় তাহলে পশ্চিম বাঁশখালীর মানুষ বড় বিপদগ্রস্ত থাকে। তো সেই জন্য ওই বেড়িবাঁধটা ব্যাপারে আমি আগামী দিনে রাষ্ট্রীয় নেতাদেরকে বলবো, সবসময় বেড়িবাঁধের উপর সজাগ দৃষ্টি রাখে। সেই বেড়িবাঁধের উপর যদি সজাগ দৃষ্টি না থাকে,
বাঁশ খাইলে মানুষ, বিশেষ করে পশ্চিম বাঁশ খাইলে মানুষ বড় অসহায় হয়ে পড়বে।